فضای غبارآلوده استادیوم ট্রাম্পের তেহরান খালি করার হুমকির পর হামলা জোরদার ইসরায়েলের। তেল আবিবে অতি তীব্র ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। ঈদের দীর্ঘ ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানে মশার বিস্তার। উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা, মাউসির নির্দেশনা মানছে না কর্তৃপক্ষ। নওগাঁর আমের আড়তে বেচাকেনা জমলেও দাম না পাওয়ার অভিযোগ। নির্দেশনা অমান্য করে 52 কেজিতে মন নির্ধারণে হতাশা। এবং বৃষ্টিতে প্রাণ ফিরেছে মৌলভীবাজারে চায়ের রাজ্যে। চাহিদা মতো পাতা মেলায় সন্তোষ, ভালো মানের চা উৎপাদনের আশা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহরিন অ্যানি। ইরানের রাজধানী তেহরান অবিলম্বে খালি করার ট্রাম্পের হুমকির পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পঞ্চম দিনেও ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরানিদের এই মুহূর্তে তেহরান ত্যাগ করতে হবে। যদিও এমন হুমকির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মিশরের নেতৃত্বাধীন 21টি মুসলিম দেশ। এদিকে তেল আবিব ও হাইফা বন্দরে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি জনসাধারণকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এর আগে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় তারা। শুক্রবার শুরু হওয়া হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত 224 জন এবং ইসরায়েলে মারা গেছে 24 জন। সরাসরি সম্প্রচার চলার সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হামলা চালালো ইসরায়েল। পাল্টা পদক্ষেপ হিসেবে তেল আবিবের টিভি চ্যানেলে হামলার হুমকি দিয়েছে তেহরান। যদিও দেরি হবার আগে দুপক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী নিমিটস। 4 দিনের সংঘাতে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 220। অন্যদিকে ইসরায়েলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 24 জন। বিস্তারিত জানাচ্ছেন নাফি আরমান মনন। সংবাদ পাঠিকা খবর পড়ার সময় ভবনে ইসরায়েলি হামলা। বিস্ফোরণের পর মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো স্টুডিও। চেয়ার থেকে সরে যাওয়ার পরেও তার কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি। সামরিক ও জ্বালানি স্থাপনার পর এবার ইরানের গণমাধ্যমে হামলা শুরু করল ইসরায়েল। সোমবারের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসলামিক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। হামলার আগেই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, সরকারের প্রোপাগান্ডায় মুখপাত্রের কাজ করা গণমাধ্যমগুলো শিগগিরই নিশ্চিহ্ন করা হবে। হামলার কিছুক্ষণ বাদেই আবারও সম্প্রচারে ফেরে গণমাধ্যমটি। ইসরায়েলের চ্যানেল 12 ও চ্যানেল 14-এ পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। দুই রাষ্ট্রের রাজধানী থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাবার আহ্বান জানিয়েছে দুপক্ষের সামরিক বাহিনী। এদিকে দেরি হবার আগেই দুপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডায় G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প জানান, ইসরায়েলের দীর্ঘদিনের সমর্থক যুক্তরাষ্ট্র। তবে তেল আবিবকে রক্ষায় মার্কিন সেনা পাঠানো হবে কিনা এ প্রশ্নের জবাব দেননি তিনি। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্টের দাবি, আগ্রাসনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব বিপন্নের মুখে ফেলেছে ইসরায়েল। İran'ın nükleer programıyla ilgili tartışmaların müzakere masasında yürütülmesi gerektiğini savunduk. Bugün de aynı noktadayız. On the 61st day, I said, we don't have a deal. They have to make a deal. And it's painful for both parties, but I'd say Iran is not winning this war. And they should talk, and they should talk immediately before it's too late. 4 দিনের অব্যাহত হামলা পাল্টা হামলায় দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে 250 ঘর। রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে তেল শোধনাগার আর বিদ্যুৎ গ্রিড সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতভর হামলা চালায় ইরান। শুক্রবার থেকে এ পর্যন্ত 370টি ব্যালিস্টিক মিসাইল আর কয়েকশো ড্রোন ছুড়েছে ইরান, বলছে ইসরায়েল। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতির মুখে সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয় তেল আবিবের মার্কিন দূতাবাস। ক্ষয়ক্ষতি কম হলেও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে কয়েকশো মিটার দূরের হোটেল ও বাসাবাড়ির জানালা। অন্যদিকে ইসরায়েলি হামলায় হাসপাতাল আর নিরাপদ আশ্রয়ের খোঁজে আতঙ্কিত হয়ে পড়েছেন তেহরানের বাসিন্দারা। পশ্চিমাঞ্চলেও ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার খবর নিশ্চিত করেছে ইরান। এমন হামলা পাল্টা হামলার মধ্যেই সোমবার তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইরানের অস্ত্রভাণ্ডারে থাকা মিসাইলের লঞ্চারের 1/3 বেশি ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এর মধ্যেই ইসরায়েলি আগ্রাসনের মুখে 50 বছরের পুরনো পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি NPT থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে ইরান সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা নতুন করে শুরুর বিষয়ে আশাবাদী হলেও ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের পর আলোচনা অর্থহীন বলছে তেহরান। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে পশ্চিমে যাত্রা শুরু করেছে মার্কিন বিমানবাহী রণতরী নিমিৎজ। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য বলছে, ভিয়েতনামে পূর্ব নির্ধারিত অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করে সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে রণতরীটি। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন ও রাশিয়া। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইরানের হামলা ঠেকাতে বেগ পেতে হচ্ছে ইসরায়েলকে। কোটি কোটি ডলার ব্যয়ের পরও বাঁচানো যাচ্ছে না ইসরায়েলিদের প্রাণ। বিশ্লেষকদের দাবি, সংঘাত দীর্ঘস্থায়ী হলে চাপ পড়তে পারে তেল আবিবের অর্থনীতিতে। নাফিয়া আরমান মননের আরও একটি প্রতিবেদনে বিস্তারিত। ইরানের ব্যালিস্টিক মিসাইলের সামনে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত আকাশ নিরাপত্তা বলয় ভেদ করে তাণ্ডব চালাচ্ছে তেহরানের মিসাইল, যার চিত্র ভেসে বেড়াচ্ছে পত্রিকা, টেলিভিশন ও মোবাইলের স্ক্রিনে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ শুরু করে ইসরায়েল, যাতে নানাভাবে সহায়তা করে যুক্তরাষ্ট্র। ফলস্বরূপ কয়েক স্তরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে সক্ষম হয়েছে তেল আবিব। স্বল্প পাল্লার আক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয় আয়রন ডোম। 2011 সাল থেকে অপারেট করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি 4 থেকে 70 কিলোমিটার দূরত্বের রকেট, ড্রোন ও মিসাইল ঠেকাতে সক্ষম। যদিও একসঙ্গে বড় হামলা ঠেকানোর ক্ষেত্রে অকার্যকর এটি। এছাড়াও শনাক্ত করার মধ্যেই আয়রন ডোমের সুরক্ষা ভেদ করতে সক্ষম অ্যান্টি ট্যাঙ্ক গাইড মিসাইল ও শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার সময় পাওয়া গেছে এর প্রমাণ। It's not effective against short range objects like the ATM, anti-tank missiles, the Kornet or the Burkan, because it takes time for the system to get ready and to operate, and it's too short time for the system to be ready. যদিও এই ঘাটতি পুষিয়ে দিচ্ছে ডেভিড স্লিং। মাঝারি পাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি 100 থেকে 200 কিলোমিটার দূরত্ব থেকে আসা ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন ও বিমান ভূপাতিত করতে সক্ষম। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য ইসরায়েল গড়ে তুলেছে অ্যারো 2 ও অ্যারো 3 সিস্টেম। মিসাইলকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করে অ্যারো 2। অন্যদিকে অ্যারো 3 কাজ করে বায়ুমণ্ডলের বাইরে, অর্থাৎ মহাকাশ স্তরে, যেখানে পারমাণবিক বা রাসায়নিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র নিরাপদে ধ্বংস করা যায়। তবে স্বল্প মূল্যের ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোনকে ঠেকাতে ডিফেন্স সিস্টেমের পেছনে খরচ করতে হয় কোটি কোটি ডলার। ইরান ইসরায়েলের মধ্যে কতদিন ধরে এই সংঘাত চলবে তার কোনো পূর্বাভাস দিতে পারছেন না বিশ্লেষকরা। তবে তাদের দাবি, সংঘাত দীর্ঘস্থায়ী হলে চাপে পড়তে পারে তেল আবিবের অর্থনীতি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনায় নিজের অবস্থান স্পষ্ট করেছে মালয়েশিয়া। এ সময় ইরানের হামলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নীরবতারও নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মালয়েশিয়া সর্বদা অন্যায়ের বিরুদ্ধে থাকবে বলেও জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া থেকে শেয়ারের তারেকের প্রতিবেদন বিস্তারিত। ইরান ইসরায়েল চলমান সংঘাতে স্পষ্ট বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরায়েলের বর্বর হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মুসলিম বিশ্বের নীরবতার তীব্র নিন্দা জানান তিনি।
দেশটির মন্ত্রিপরিষদের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার আছে। স্বাধীন ও মর্যাদাবান জাতি হিসেবে মালয়েশিয়া অবশ্যই মিত্রদের অধিকার রক্ষায় পাশে থাকবে। ইসরায়েলের আচরণকে বর্বর, বিশ্বাসঘাতক ও উন্মাদ বলেও আখ্যা দেন আনোয়ার ইব্রাহিম। Orang Islam 1 bilion lebih. Negara Islam kaya. Tapi tak terpaya. Nak bercakap dan pertahankan Iran pun tak ramai. রোববার এক অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব শক্তি ও ইউরোপীয় দেশগুলোর আচরণের সমালোচনা করে বলেন, মালয়েশিয়া বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না। Kemudian diserang, dia serang balas. Banyak negara-negara Eropah serang dan marah Iran. Bila Israel serang, kamu diam. Bila Iran jawab balik, kamu serang. Saya tak wakili pandangan begitu. ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির প্রযুক্তি, প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এটি একটি জাতির সক্ষমতা ও আত্মমর্যাদার উদাহরণ হিসেবে মত দেন আনোয়ার ইব্রাহিম। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ক্রেতা বিক্রেতার হাকডাকে জমে উঠতে শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ নওগাঁর সাপাহারের আমের আড়ত। প্রতিদিন বেচাকেনা হচ্ছে 8 থেকে 10 কোটি টাকার। তবে চাষিদের অভিযোগ, পাইকার কম থাকা এবং তীব্র গরমে দ্রুত পরিপক্ক হওয়ায় এবার দাম তুলনামূলক কম। এছাড়াও প্রশাসনের নির্দেশনা অমান্য করে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা 50 থেকে 52 কেজিতে মন নির্ধারণ করায় হতাশ আম চাষিরা। নওগাঁ থেকে আব্বাস আলীর প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁর সাপাহার 0 পয়েন্ট থেকে গোডাউনপাড়া মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় সড়কের দুপাশে সারি সারি আমের আড়ত। মিলছে নাকফজলি, আম্রপালি, ক্ষীরসাপাত সহ সুস্বাদু সব জাতের আম। এসব আড়তের সামনে ক্যারেট বোঝাই আম নিয়ে চাষিদের অপেক্ষা। তবে ব্যবসায়ী ও পাইকারদের আনাগোনা কম থাকার প্রভাব পড়েছে বিক্রিতে। এছাড়া তীব্র গরমের কারণে দ্রুত আম পরিপক্ক হওয়ায় দামও বেশ কম। চাষিরা বলছেন, গেল মৌসুমের তুলনায় এবার আমের দাম প্রায় অর্ধেক। নাকফজলি যাচ্ছে 1500 থেকে 2000 টাকা মন, খিরসা যাচ্ছে 1200 থেকে 1500 টাকা মন, আর রূপালি যাচ্ছে 2000 থেকে 3000 টাকা মন। এই আম গেল বছর বেচছে, যে আমটা 4000, 4200, 5000, সে আমটা বেচছে এখন 3000, 3100। আমাদের এলাকায় কিন্তু আম কম, সেই হিসেবে আমরা আশা করছিলাম যে আমের দাম বেশি হবে, কিন্তু আমের দাম বেশি হচ্ছে না। শুধু এটাই কারণ, ব্যাপারীরা এই কেজিতে আম কিনতে চাচ্ছে না। একদিকে কাঙ্ক্ষিত দাম না পাওয়া, অন্যদিকে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মনে 10 থেকে 12 কেজি আম বেশি নেয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এ নিয়ে অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। 50-52 কেজি বা চাপাই থেকে আরও বেশি কেজিতে মন নেওয়া হচ্ছে। আমরা কৃষকরা হিসেবে এটা চাই যে এই সিদ্ধান্ত যদি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়, প্রশাসন যদি হেল্প করে, তাহলে কিন্তু দীর্ঘদিনের এই ট্র্যাডিশন এটা ভেঙে কৃষকরা কিন্তু লাভবান হবে। পার্টিরা নিতে চাচ্ছে না কেজি হিসাবে, তাদের মন হিসাবে নেবে, মন 52 কেজি মন, এভাবে আমাদের কৃষকের পোষাচ্ছে না। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, আমের পর্যাপ্ত সরবরাহের পরও ওজন নিয়ে বিভ্রান্তির কারণে অনেকেই সাপাহারের আমের বাজারে আসছেন না। এতে আম চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। ব্যাপারী না আসার জন্য বর্তমানে সাপাহারে আমের ধস নেমে গেছে, কৃষকেরা হতাশা হয়। সকল বাজারকে একইভাবে চলার যে প্রক্রিয়াটা আছে সেটি করতে হবে, আর না হলে এই ভরা সিজনে এই প্রক্রিয়াটি করতে গিয়ে চাষিদের ক্ষতি না করাটাই ভালো হবে। এদিকে জটিলতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কেজি দরে আম বিক্রি ও ওজনে বেশি নেয়া ঠেকাতে প্রচারণা চালানো হলেও তার সুফল না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। উপজেলা ভিত্তিক আবার আম চাষি এবং আম ব্যবসায়ীদের সঙ্গে আবার সভা করব। 2-1 দিনের মধ্যে আমরা আবার একটি মিটিং করব। সেখানে আড়তদারদের সঙ্গে যে বোঝাপড়া আছে বা রেট নির্ধারণ করার বিষয় আছে, এবং পাশাপাশি কেজি দরে বিক্রির যে প্রবণতাটা আমরা লক্ষ্য করছি না, সেটিকে কীভাবে প্রতিহত করা যায় আইনগতভাবে, সে বিষয়ে আমরা কাজ করছি। সাপাহারের বিখ্যাত এই আমের বাজারে প্রায় 350টি আড়ত রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত বেচাকেনা চলছে 80 থেকে 90টিতে, যেখানে দৈনিক বাণিজ্য হচ্ছে প্রায় 8 থেকে 10 কোটি টাকা। এখন নওগাঁ। এদিকে মানিকগঞ্জে আমের সরবরাহ ঠিক থাকলেও কমেছে চাহিদা। সপ্তাহের ব্যবধানে আমের দাম কমেছে প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, আমের বিক্রি কমে যাবার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, জানাবেন।
অ্যানি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাটবাউরা ফলের আড়তে। সকালবেলা থেকেই আমরা এই আড়তে ছিলাম, তো এখন রয়েছি ফলের আড়তে। একটা বিষয় লক্ষ্য করছি যে আমের যে বাজার, সেটা কিন্তু অধিকাংশ যে ক্রেতা বিক্রেতা রয়েছে তারা কিন্তু নর্মালি যে অন্যান্য সময় ব্যস্ত সময় পার করে, আজ কিন্তু সেটা ভিন্ন রূপ দেখতে পাচ্ছি আমরা। তো এই যে আড়ত, এই আড়তে কিন্তু মোট 6 প্রকারের আম পাওয়া যাচ্ছে: ল্যাংড়া, লক্ষ্ণৌ, হিমসাগর, হাড়িভাঙা, ফজলি, রূপালী। মানে সবগুলো যে 6 প্রকারের আমের দামই কিন্তু কেজিতে এই ঈদের পর থেকে কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। তো আমি যদি আজকের আমের বাজার দর সম্পর্কে একটু বলতে চাই যে আম ঈদের আগেও ল্যাংড়া যেটা 50 টাকায় বিক্রি হচ্ছে, আজ সেটা বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। লক্ষ্ণৌ যেটা 35 টাকা, সেটা আজ 20 টাকা। হিমসাগর 55 থেকে 60 টাকা বিক্রি হলো, আজ সেটা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। আর হাড়িভাঙা 60 টাকার হাড়িভাঙা আজ এই আড়তে বিক্রি হচ্ছে 40 টাকা। ফজলি 40 টাকার ফজলি বিক্রি হচ্ছে 35 টাকা। আর 60 টাকার আম্রপালি আজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। তো আমরা এখানে কথা বলেছি যারা পাইকার রয়েছেন তাদের সাথে, তারা জানিয়েছেন যে ঈদের পর থেকে আসলে মূলত সরবরাহ বাজারে ঠিকঠাক থাকলেও ক্রেতা উপস্থিতি অনেকাংশেই কমে গেছে। ধরা চলে তারা বলেছে যে আগে যে জায়গায় তাদের 1 লাখ টাকার মতো বিক্রি হতো, সেখানে তাদের বিক্রি নেমে এসেছে 50 থেকে 60 লাখ টাকায়। তো একটা বিষয়, যে বিষয়টি 50 থেকে 60 হাজার টাকায়, একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা কথা বলেছি যারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আম নিয়ে আসছে, এরকম একজন ব্যক্তির সাথে কথা বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে আম নিয়ে এসছে 4টি ট্রাকের। তিনি জানিয়েছেন যে তার মূলত যেটুক পরিমাণ লাভ হওয়ার কথা ছিল সেটা তার হচ্ছে না, কারণ এই আড়তে অধিকাংশই বেচা বিক্রি কমে গেছে। অপরদিকে শুধু আম নয়, অন্যান্য যে ফলগুলো রয়েছে সেগুলোরও কিন্তু একই অবস্থা। লিচু যে জায়গায় বিক্রি হতো 350 টাকা 100, সেখানে আজ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকাতে। অর্থাৎ এখানেও কিন্তু 50 থেকে 100 টাকার মতো প্রায় কমে গিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো এখানে যে সব যারা ক্রেতা রয়েছে, মূলত যারা হচ্ছে আপনার ভ্যানে করে, তারাও কিন্তু অধিকাংশ সময়ে কমে আসছে। তো এই ছিল আমার কাছে আমের বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জে ফলের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। কয়েকদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে মৌলভীবাজারের চায়ের রাজ্যে। দীর্ঘদিনের খরা ও পানির অভাবে মৃতপ্রায় গাছগুলো আবারও ছেয়ে গেছে সবুজে। চাহিদা মতো পাতা তুলতে পারায় খুশি শ্রমিকরাও। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো মানের চা উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন এম এ হামিদ। চায়ের রাজ্য মৌলভীবাজার। দীর্ঘদিনের খরার পর কয়েকদিনের বৃষ্টি যেন ঝরেছে আশীর্বাদ হিসেবে। আবার সবুজে ছেয়েছে পুরো চা বাগান, প্রাণ ফিরেছে মৃতপ্রায় গাছগুলোতে। শ্রমিকরা জানান, সেচ ব্যবস্থা না থাকায় মৌসুমের শুরুতে 3 দফায় খরাতে পুড়ে বেশিরভাগ গাছের পাতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন তারা। দিনে 4 থেকে 5 কেজির বেশি ভালো পাতা উত্তোলন করতে পারতেন না। তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নতুন পাতা গজানোয় খুশি শ্রমিকরা। বৃষ্টির আগে মনে করেন যে পাতা তেমন ছিল না, মনে করেন 1.5 কেজি 2 কেজি, আর বর্তমানে বৃষ্টি হওয়ার পরে মোটামুটি বাড়ছে আর কি। যদি বৃষ্টি বেশি হয় তা আমরা বেশি পাতা তুলতাম, বেশি টাকা পাই। 5 কেজি থেকে 10 কেজি, আজকে তুললাম 5 কেজি, কালকে আবার 10 কেজি তুলে দেবে। এদিকে খরার কারণে চায়ের গুণগত মান কমে যায়, এতে কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছিল না বলে জানান ব্যবসায়ীরা। তবে বৃষ্টির কারণে ভালো মানের চায়ের পাশাপাশি কাঙ্ক্ষিত দাম পাওয়া যাবে বলে আশাবাদী তারা। চা প্রোডাকশন বাড়বে যেহেতু বৃষ্টি পেয়ে, এবং ইতিমধ্যেই বাগানে সেকেন্ড ফ্লাশ চলে আসছে। সুতরাং আমি মনে করি যে এখন চা প্রোডাকশনটা বেড়ে যাবে। বৃষ্টির কারণে আমরা দেখতেছি মোটামুটি চা প্রোডাকশন বর্ধিত হচ্ছে, খুব ভালো রেট পাওয়া যাবে। যেহেতু প্রোডাকশনও ভালো হবে, এই হিসাবে রেটও ভালো পাওয়া যাবে। সংশ্লিষ্টরা বলছেন, অধিক খরার কারণে গত বছরের তুলনায় এবছর 15% কম উৎপাদন হয়েছে। তবে এবছর উৎপাদন বাড়ানোর চেয়ে গুণগত মান ধরে রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। তো আশা করি যদি আমরা কোয়ালিটির উপরে যদি জোর যদি দিই এবং সবাই যদি কোয়ালিটি যদি আমরা যদি খুবই আমরা নজর যদি দিই, তো সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন কিছু কমে আসবে। তো প্রোডাকশন যদি কমে যদি আসে, আশা করি আমাদের প্রাইস এবং আমাদের যে মার্কেট ডিমান্ডটা আশা করি ঠিক থাকবে আর কি। এবছর জেলায় চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,03,000 টন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে আশাবাদী বাগান মালিকরা। এখন মৌলভীবাজার।
শেরপুরে বেড়েছে সবজির দাম। প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে নবীনগর হাজীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা শহরের সর্ববৃহৎ যে সবজির পাইকারি বাজার হাজির বাজারে। তো আমরা দেখেছিলাম যে সকাল থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা তারা কিন্তু সবজি দরদাম কিনেই কিন্তু তারা বাড়ি ফিরছেন। তো আমি যদি আজকের বাজার দরটি নিয়ে আপনাকে জানাই, সেটি হচ্ছে আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দামই কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো আজকের বাজারে আমি যদি শুরু করি করলার দাম দিয়ে, করলা আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 30 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 30 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে পেঁপে গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 10 টাকা কেজি ধরে, সেটিও কিন্তু আজকের বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 30 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া শশাতেও 20 টাকা বৃদ্ধি পেয়ে যে শশা কেজি প্রতি গত সপ্তাহে আমরা দেখেছিলাম বিক্রি হচ্ছিল 30 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 20 টাকা বৃদ্ধি পেয়ে 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনও 10 টাকা বৃদ্ধি পেয়ে আমরা দেখেছি যে গত সপ্তাহে বিক্রি হচ্ছিল বেগুন 10 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে ঢেঁড়সও 10 টাকা বৃদ্ধি পেয়ে 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি পেঁয়াজও আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 40 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া রসুনের দাম যদি আমি একটু জানিয়ে নিই, গত সপ্তাহে আমরা দেখেছি যে রসুন বিক্রি হচ্ছিল 100 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ আমরা দেখেছি প্রতি পিস মান এবং আকার ভেদে 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া লাউ শাক, তারপর হচ্ছে পালং শাক, পুঁই শাক আমরা দেখেছি প্রতি আটিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে কিছুটা আমরা দেখেছি যে কমেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 100 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 40 টাকা কমে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি কাঁকরোল বিক্রি হচ্ছে স্থিতিশীল থেকে 40 টাকা কেজি ধরে, এবং পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি প্রতি। তো হঠাৎ করে দাম বৃদ্ধির বিষয়ে বিক্রেতার সাথে আমার কথা হয়েছে। সবজি বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে মূলত সরবরাহ সংকট এবং বিশেষ করে চরাঞ্চলে যে সকল সবজি উৎপাদন হয় সেই সকল সবজি কিন্তু বাজারে অনেকটাই কম আসছে। তো মূলত সরবরাহ সংকট এবং সরবরাহ সংকটের কারণে কিন্তু দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতারা বলছেন যে ঈদের আগে অনেকটা দাম সহনীয় পর্যায়ে ছিল, ঈদের পরে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়ে তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যেন ওই দামটা নিয়ন্ত্রণ থাকে এবং এই দাম তদারকি বিষয়ে জেলা প্রশাসন এবং ভুক্ত অধিকার কাজ করে। তো এই ছিল শেরপুরে নবীনগর হাজির বাজার থেকে আমার কাছে সবজির বাজার দরের সর্বশেষ তথ্য। শেরপুরে বেড়েছে সবজির দাম, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। অন্যদিকে কক্সবাজারে কমেছে সামুদ্রিক মাছের দাম। প্রকারভেদে মাছের দাম প্রতি কেজিতে কমেছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে, আর বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন জানাবেন। গত 11 জুন থেকে সরকারিভাবে যে 58 দিনের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটি শেষ হওয়ার পর থেকে মূলত মাছের সরবরাহ অনেকটা বেড়েছে। তবে গত 2 দিনের কথা যদি বলি, গতকালের তুলনায় আজকে মাছের সরবরাহ কক্সবাজারে কিছুটা কম রয়েছে, এবং যেহেতু মাছের সরবরাহ সামগ্রিকভাবে বেড়েছে, যে 58 দিনের নিষেধাজ্ঞাটি ছিল সেই সময়ের তুলনায়, সেই কারণে মাছের সব ধরনের মাছের দাম আসলে 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখছি কক্সবাজার শহরের যে সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার, সেই মাছ বাজারের অর্থাৎ এখানকার যে পল্টনটি রয়েছে, এখানে বাকখালী নদী হয়ে এই পল্টনের কাছে কিন্তু এখানে 9টির মতো ট্রলার আজকে সকাল থেকে ভিড়েছে, এবং সেই ট্রলারগুলো থেকে ধীরে ধীরে মাছ এই অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। আমরা এখানে বাজার ঘুরে যে দাম পেয়েছি, এখানে বিভিন্ন মাছ আসলে ইলিশের যে সরবরাহ সেটি কিছুটা কম রয়েছে অন্যান্য মাছের তুলনায়। আমরা স্বাভাবিক সময় ইলিশের যে সরবরাহ দেখি এই সময়টাতে সেই সরবরাহ কিছুটা কম রয়েছে, এবং অন্যান্য যে মাছ, বিশেষ করে এখানে মাইটা, রিটা কিংবা সুরমা, কোরাল থেকে শুরু করে নানা প্রজাতির মাছ আসলে এখানে পাওয়া যাচ্ছে। আমরা বাজার ঘুরে যে দাম পেয়েছি সেটি হচ্ছে এখানে বাইল্লা বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি, বর্তমানে যেটি নিষেধাজ্ঞা চলাকালে কিন্তু 450 থেকে 500 টাকার মধ্যেও বিক্রি হয়েছে, এবং লইট্টে বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকা পর্যন্ত প্রতি কেজি, যেটি নিষেধাজ্ঞার সময়ে 250 টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে, এবং মাঝারি আকারের যে পোয়া সেটি 250 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, যেটি আগে বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি, এবং যে বড় আকারের কোরাল সেটি কিন্তু 700 থেকে 750 টাকা প্রতি কেজি
বিক্রি হচ্ছে বর্তমানে, যেটি আগে 750 থেকে 800 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। এর বাইরে সুরমা বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকা দামে, যেটি আগে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত প্রতি কেজি, এবং কালো চাঁদা বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা প্রতি কেজি। এর বাইরে ছুরি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, মলা বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা প্রতি কেজি, কাচকি বিক্রি হচ্ছে প্রায় একই দামে, এবং চাপিলা বিক্রি হচ্ছে 160 টাকা প্রতি কেজি। এর বাইরে সীমিত আকারে যে ইলিশ বর্তমানে এখানে আসছে, সেই ইলিশের দাম কিন্তু এখনো আগের মতোই বাড়তি রয়েছে। বিশেষ করে বাজারে যে 1 কেজির বেশি ওজনের যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে, সেটি 2100 থেকে 2200 টাকা পর্যন্ত প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে। এর বাইরে 700 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা পর্যন্ত প্রতি কেজি। এবং চাষের যে মাছ, সেটির দাম কিছুটা স্বাভাবিক রয়েছে, অনেকটা আগে যেমন ছিল তেমনই অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে রুই বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি, 280 থেকে 300 টাকা, কাতাল বিক্রি হচ্ছে একই দামে। এর বাইরে অন্যান্য সামুদ্রিক মাছের দামও কিন্তু কিছুটা কমেছে। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজারের মাছের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনতোষ বেতক্য। দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে প্রথম ধাপে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস শুরু হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি প্রতিষ্ঠানগুলো খুলবে আগামী 22 জুন। অথচ ঈদের দীর্ঘ ছুটিতে ক্যাম্পাসগুলো পরিণত হয়েছে মশার উর্বর ভূমিতে। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক সহ কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে নানা নির্দেশনা দেয়া হলেও তা মানা হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দুলন। ড্রেনে জমে আছে স্বচ্ছ পানি, যেখানে মশার লার্ভার জলকেলি। পরিপক্ক মশার উপস্থিতিও স্পষ্ট। এ দৃশ্য ঢাকা কলেজ আঙ্গিনার। ঈদের দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হলেও অপ্রস্তুত ক্যাম্পাস। এই মশার কারণে এমনকি শিক্ষার্থীরা দিনে পর্যন্ত ঘুমাইতে পারে না। আবর্জনা বিষয়ে হল প্রভোস্টকে যখন জানানো হয়, তখন একজন হল প্রভোস্ট বললেন যে মশার কামড়ে কেউ এ পর্যন্ত মারা যায় নাই। পুরো ক্যাম্পাসটা এই এক সপ্তাহের মধ্যেই আমরা নিট অ্যান্ড ক্লিন করার একটা আমরা কার্যক্রম হাতে নিয়েছি। কলেজ অধ্যক্ষ জানালেন, পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান করা হবে। আমাদের পর্যাপ্ত লোক নেই, ছাত্রদের একটু সচেতন থাকতে হবে যাতে যত্রতত্র তারা ময়লাটা না ফেলে। মশক নিধন কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রম তাদের নির্দেশ অনুযায়ী আমরা করে থাকি। আর এইবার আমরা এই যে খোলার দিনে কিন্তু অলরেডি মশার ওষুধ দেওয়া হয়েছে একবার। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি। ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে 22 জুন শুরু হচ্ছে স্কুল পর্যায়ের ক্লাস, জানিয়ে উদ্বিগ্ন খোদ কলেজ অধ্যক্ষ। এই সময়টা প্রতি বছরই খারাপ যায়। সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি তারা যেন আমাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, বিশেষ করে তারা মশক নিধনে তাদের যে সুযোগ আছে সেটা যেন ব্যবহার করে। এরই মধ্যে দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দিয়েছে মাউসি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন সহ করোনা প্রতিরোধে 5টি স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাও দেওয়া হয়েছে। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল হলেও চলতি বছরের এপ্রিল থেকে থেমে থেমে বৃষ্টি ছিল। অন্যদিকে মে মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে 63% বেশি। জুনে তাপপ্রবাহ থাকলেও অনেক স্থানেই বৃষ্টি হচ্ছে, যা এডিসের বিস্তারে সহায়ক বলছেন গবেষকেরা। দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেক জায়গাতেই এখন বাড়িতে মানুষজন কম থাকার কারণে এডিস মশার প্রজনন আমরা এখন অনেক বেশি পাচ্ছি। যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। চলতি জুন মাসের প্রথম 15 দিন যত রোগী মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন তা আগের মাসের আক্রান্তের প্রায় সমান। হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখা যাচ্ছে নতুন নতুন উপসর্গ। অনেকের আছে দেখা যাচ্ছে র্যাশ হচ্ছে কিন্তু গায়ে লাগাচ্ছে না বা প্রাথমিক পর্যায়ে আসছে না ডাক্তারের। তার পরবর্তী দেখা যায় যে তার ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে, তার নাক দিয়ে রক্ত পড়তে পারে, তার কালো পায়খানা হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে তাদের জন্য অ্যালার্মিং সাইন। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের 23% ঢাকার 2 সিটিতে, বাকি আক্রান্তরা ঢাকার বাইরের। দেলোয়ার দোলন, এখন ঢাকা।
বরিশালে উৎপাদিত বিস্কুট এখন রপ্তানিও হচ্ছে, তবে উৎপাদন খরচ কমাতে ভোলার গ্যাস সরাসরি এই অঞ্চলে আনার দাবি ব্যবসায়ীদের। শ্রম সচিব বলছেন, সরকারের সহযোগিতা ও তদারকির মাধ্যমে এই শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব। মাহমুদুন নবীর তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদনে বিস্তারিত। বরিশাল দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র, যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং অর্থনৈতিক উন্নতির জন্যও বেশ পরিচিত। এখানকার বিস্কুট শিল্প দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে আমেরিকা, বাহরাইন, দুবাই ও সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে। 1980 সালে বরিশাল বিসিক শিল্পনগরীতে 1 একর 13% জায়গা নিয়ে যাত্রা শুরু করে বেঙ্গল বিস্কুট লিমিটেড। উৎপাদন প্রক্রিয়া শুরু হয় কাঁচামাল প্রস্তুতির মাধ্যমে। প্রধান উপাদান হলো গিয়ে ময়দা, চিনি, ডালডা, তারপর যে ডিম, মিল্ক পাউডার, এগুলো আমাদের এখানে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। ল্যাব টেস্ট করে আমরা উৎপাদন বিভাগকে হস্তান্তর করি। উৎপাদন বিভাগ তার আমাদের এসওপি মেনটেন করে উৎপাদন করে থাকে। বরিশাল নগরীর বাসিন্দা তামান্না। ঊর্ধ্বগতির এই বাজারে স্বামীর একারায়ে সংসার চালাতে কষ্ট হয়, তাই গত 12 বছর ধরে কাজ করছেন এই বিস্কুট কারখানায়। বেতন ভাতা ওভারটাইম পাওয়ায় খুশি এখানকার কর্মীরাও। আমরা দুইজনে একই সাথে একই কোম্পানিতে চাকরি করি, এখান থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাই। 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টায় আমার 10,000 টাকা বেতন, আর যদি প্রয়োজন হয় ওভারটাইম করি তাতে আরও 2,000 টাকা পাই। আমরা নাইট অ্যালাউন্স পাইতে আছি, তারপর আমাদের প্রতিদিন খাবার ব্যবস্থা আছে। 1984 সাল থেকে বিস্কুট উৎপাদন করছে বরিশালের এই বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরি। শুরুতে 150 জন কর্মী নিয়ে কাজ শুরু করলেও বর্তমানের কর্মী সংখ্যা প্রায় 1000 জন। তবে বর্তমান বাজারে টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে। ভোলার গ্যাস বরিশালে সরবরাহ হলে এর উৎপাদন খরচ যেভাবে কমবে, সেই সাথে বাড়বে কর্মসংস্থান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বেঙ্গল বিস্কুট লিমিটেড প্রতি মাসে গড়ে 6 থেকে 7 কোটি টাকার পণ্য উৎপাদন করছে। তবে প্রতিযোগিতার বাজারে উৎপাদন খরচের সাথে তাল মিলিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ হলে ব্যয় কমে আসবে প্রায় 60%। ন্যাচারাল গ্যাসের সংযোগ না থাকায় এবং নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ না পাওয়ায় আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং উৎপাদন কষ্ট অনেক বৃদ্ধি পাচ্ছে আমাদের প্রতিযোগীদের তুলনায়। এই কারণে আমরা বাজারে পিছিয়ে যাচ্ছি। আমাদের প্রাণের দাবি, বরিশালে আমাদের ন্যাচারাল গ্যাসের লাইন দেওয়া হোক। বিসিক কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ ও গ্যাসের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সহ সরকারের কাছে আবেদন করা হয়েছে, যাতে দ্রুত বরিশাল বিসিক নগরীতে গ্যাস সরবরাহ করা হয়। শুধু বেঙ্গল নয়, এখানে অন্যান্য অনেক প্রতিষ্ঠানই গ্যাসের জন্য গ্যাসের চাহিদা প্রকাশ করেছেন এবং গ্যাসের প্রয়োজন সে প্রেক্ষিতে আমরাও খুব বেশি উপলব্ধি করছি। এজন্য আমরা গ্যাসের চাহিদা বিভিন্ন সময় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। আমরা বিদ্যুতের বিষয়ে বিদ্যুৎ বিভাগের সাথে বিভিন্ন সময় কথা বলি বা তারা যাতে বিদ্যুৎ সাপ্লাইটা দেয়। গত 20 বছর আগে বেকারি বিস্কুটের প্রচলন থাকলেও বর্তমানে এই বিস্কুট শিল্প অনেক বড় হয়েছে। বাংলাদেশের যেসব বিস্কুট রয়েছে তার মধ্যে 95% বিস্কুট দেশেই উৎপাদন হচ্ছে, ফলে দেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ও হচ্ছে। আমরা যেটুকু বিস্কিট ইম্পোর্ট করে যে আমার ডলারটা খরচ হয়, তার থেকে কিন্তু আমরা এক্সপোর্ট করে আরও বেশি ডলার আর্ন করছি। আমাদের ওই জায়গাটাই ফোকাস। একটা হলো দেশীয় আমাদের চাহিদা এরা মিটাবে, প্লাস আমরা আমাদের এক্সপোর্ট মার্কেটটা এক্সপ্যান্ড করব। বেঙ্গল বিস্কুট লিমিটেড ক্যান্ডি, বিস্কুট ও পাউডার ড্রিঙ্ক সহ প্রায় 28টি পণ্য উৎপাদন করে থাকে। যদি ভোলার গ্যাস সরাসরি এই অঞ্চলে আনা যায়, তাহলে বরিশালের অর্থনৈতিক সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অমিত হাসান, এখন বরিশাল। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে 24 জনকে আটক করেছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি সহ বিভিন্ন মাদকদ্রব্য। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর মাজার বস্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর উত্তরা ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা। এই অভিযানে কয়েকটি দলে ভাগ হয়ে পুরো বস্তি ঘিরে ফেলে যৌথ বাহিনী। মাদক কারবারিতে জড়িত থাকার অভিযোগে সেখান থেকে 24 জনকে আটক করা হয়। আমি মাদক সেবন করি, তো আমার মনে করেন বাসা থেকে চলে আসছি, খেতে মন চাইছে, তো এই জায়গায় আসলে ইনস্ট্যান্ট পাওয়া যায়, তো ইনস্ট্যান্ট পাওয়া যাওয়ার কারণে এই জায়গায় আমি সরাসরি আসছি। অভিযানে মাদক সেবনের সরঞ্জাম সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
উত্তরা আর্মি ক্যাম্পের সদস্য এবং আমাদের গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার পুলিশ আমরা এই মাদার বস্তিতে যৌথ অভিযান পরিচালনা করি। তাতে আমরা টোটাল 24 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের নিকট থেকে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য এবং সেবন করার যেগুলো যন্ত্রপাতি সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করতে পেরেছি। যৌথ বাহিনী জানায় নিয়মিতভাবেই মাদক বিরোধী এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কুষ্টিয়ার সরকারি কলেজের রসায়ন বিভাগে মাস্টার্স পরীক্ষায় ফেল করেছেন সব শিক্ষার্থী। তবে কলেজ কর্তৃপক্ষ বলছেন সার্ভার জটিলতা ও কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন ঘটনা। আর শিক্ষার্থীদের অভিযোগ বিভাগীয় প্রধান ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবহেলা আর উদাসীনতাই ফল বিপর্যয়ের কারণ। কুষ্টিয়া থেকে মিসবাউদ্দিন পলাশের তথ্য ও ছবিতে বিস্তারিত। চলতি বছরের 17 জানুয়ারি দেশব্যাপী একযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সব কলেজের 2021-22 শিক্ষাবর্ষের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর 18, 19, 20 ও 21 তারিখে হয় মৌখিক পরীক্ষা। পরে গত 4 জুন প্রকাশিত হয় পরীক্ষার ফলাফল। তখন কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের পরীক্ষা দেয়া 90 শিক্ষার্থী জানতে পারেন তারা সবাই ফেল করেছেন। ফলাফল প্রকাশের পর থেকেই হতাশা আর ক্ষোভে ভেঙে পড়েছেন শিক্ষার্থীরা। শুরু হয় আলোচনা সমালোচনা। তারা বলছেন বিভাগীয় প্রধান ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবহেলা আর উদাসীনতাই এই ফলাফল বিপর্যয়ের কারণ। শিক্ষার্থীদের জীবন নিয়ে অসচেতনতার জন্য তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আমাদের কলেজের মধ্যে একটা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষকরা তারা যে ধরনের একটা গাফিলতি করেছে, আমি এটার জন্য অবশ্যই হতাশা বোধ করতেছি। এটা তো স্টুডেন্টদের একটা জীবনের ব্যাপার, এটা লাইফের ব্যাপার। এমনিতে এখন বেকারত্বের হার বেশি, তারপর তাদের বছর নষ্ট হলো। অবহেলাটা এখানে বড় বিষয়। এত একটা বিষয় যে ছাত্রদের জীবন নিয়ে একটা বিষয় থাকে, সারা সে বিষয় নিয়ে অবহেলা করেছে, এটা সবচেয়ে একটা হৃদয় বিদারক বিষয়। এই ঘটনাকে শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা বলে উল্লেখ করেছেন সচেতন মহল। এত বড় একটা সরকারি কলেজ, সেখানে কেমিস্ট্রি একটা বড় ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের স্যারদের বা ডিপার্টমেন্ট হেড যারা আছে তাদের ভুলের কারণে এতগুলো ছেলেমেয়ে তারা একটা অনিশ্চয়তার ভিতরে আছে। সুষ্ঠু সমাধান হয় এবং ছেলেপেলেগুলোর যেন রেজাল্টটা স্বাভাবিকভাবে যেন চলে আসে। কলেজ কর্তৃপক্ষ বলছে সার্ভার জটিলতা এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে মৌখিক পরীক্ষার ফলাফল কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোর কারণে এই ঘটনা ঘটেছে। দ্রুত সমস্যার সমাধান ও দোষীদের শাস্তির আওতায় আনার দাবি তাদের। ভর্তি কমিটি থাকার কারণে আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, এদিকে জুনিয়র যে সহকর্মীর দায়িত্ব ছিল সে অনলাইনে সাবমিট করেছে, কিন্তু এটা সাবমিট হয়নি। নাম্বারটা সাবমিট না হওয়ার কারণে এই রেজাল্ট বিপর্যয় হয়েছে। পরবর্তীকালে আমরা ওইটা হার্ড কপি সহ আমাদের ওই জুনিয়র সহকর্মীতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠিয়েছি। সচেতন মহল বলছে কর্তৃপক্ষ কত দ্রুত এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেয় এটি এখন দেখার বিষয়। এখন কুষ্টিয়া। এদিকে মাঠ ও মাঠের বাইরের টালমাটাল পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ, যেখানে 4 বছর পর 3 অধিনায়ক তত্ত্বে ফিরেছে টাইগাররা। এটিকে আদর্শ না মানলেও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর আশা ভালো ক্রিকেট খেলে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাবেন মুশফিক লিটনরা। ওয়াসিল হক পান্থ জানাচ্ছেন বিস্তারিত। যদি সেরাটা দিতে পারে পার্টিকুলার ডেতে ভালো ক্রিকেট খেললে ইনশাআল্লাহ ওদেরকে ভালো চ্যালেঞ্জ দেওয়া যাবে। মাসখানেক বিরতির পর আবারও সাদা পোশাকের অভিজাত ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট। সবশেষ ঘরের মাটিতে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার, আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20তে নাকানি চুবানি। মাঠের পারফরমেন্সটা একদমই পক্ষে কথা বলছে না টাইগারদের। এর সাথে বোর্ডের শীর্ষ পদে রদবদল। এত সব আলোচনা সমালোচনা মাঠের খেলায় কেমন প্রভাব ফেলেছে? দুটো ক্যাপ্টেন হতে পারত, তারপরে বোর্ড যেটা ভালো মনে করেছে ওই জায়গাটায় চিন্তাভাবনা করে দিয়েছে, কারণ সামনে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা শুরু হচ্ছে, তার সাথে সাথে ওডিআইয়ের বিশ্বকাপ আছে 1 বছর পরেই, তারপরে আবার টি-20-র একটা বিশ্বকাপ আছে। তো সব কিছু মিলে ঠিক পরিকল্পনা করে কিন্তু আগাচ্ছে কিভাবে আগানো যায়। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে 4 বছর পর আবারও 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। এ নিয়ে মিনহাজুল আবেদিন নান্নু জানালেন তার মত। আমি পার্সোনালি মনে করি ওরকম আশা আমি করি না যে টেস্ট শ্রীলঙ্কাকে এখনই শ্রীলঙ্কার মাঠে হারিয়ে দেবো, কারণ একটা প্রস্তুতি ম্যাচ যদি খেলার সুযোগ থাকতো, প্লেয়ারদের অবস্থানটা যদি বোঝা যেত, তাহলে আগে থেকে বলা যেত যে প্লেয়াররা এখন যথেষ্ট কনফিডেন্ট আছে ভালো খেলবে।
নিজেদের পারফরমেন্স যখন তলানিতে, সেখানে ফর্মে থাকা লঙ্কানদের বিপক্ষে কেমন করবে দল? সাবেক প্রধান নির্বাচক অবশ্য আশার বাণী শোনাতে পারেননি। বাইরে যত কথা হয় টিমের উপর একটা চাপ তো সৃষ্টি হয়, তো তারপরে ফোকাসটা খেলার মধ্যে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ যখনই আপনি ট্যুর করার জন্য যখন দেশ থেকে ছেড়ে যাবে, তখনই মাথায় কিন্তু ক্রিকেটটাই থাকে। তখন বাইরে কি হচ্ছে, কোথায় কি আলোচনা হচ্ছে, এগুলি কিন্তু প্রাধান্য দিলে অবশ্যই পারফরমেন্সে একটু হেল্প করা। গেল বছর পাকিস্তানে ব্যাট হাতে ছড়ি ঘোরানোর পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছেন লিটন দাস, মুশফিকুর রহিমরা। নান্নুর বাজির ঘোড়া এখনও দুজনের পক্ষেই। মুশফিকের অফ ফর্মটা তো আগে ছিল, আবার তো নতুন করে এটা সিজন স্টার্ট হচ্ছে। তো আমার মনে হয় যে এখান থেকে যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো আমি মনে করি যে ওর অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগিয়ে সেরাটা যদি দেয়, ইনশাল্লাহ এই টেস্ট ম্যাচে ও ভালো ফর্ম করবে। টেস্ট ম্যাচে লিটনকে আমি সবসময় আগিয়ে রাখি ওর ব্যাটিংটা, কারণ যথেষ্ট ভালো, টেকনিক্যালি অনেক ভালো, অনেক আমাদের খেলোয়াড়দের থেকে অনেক ভালো আছে। গলে মঙ্গলবার সকালে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নাজমুল শান্তর দল। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করবো এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। ট্রাম্পের তেহরান খালি করার হুমকির পর হামলা জোরদার ইসরায়েলের। তেল আবিব সহ বিভিন্ন স্থানে ইরানেরও পাল্টা হামলা। ঈদের দীর্ঘ ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানের মশার বিস্তার, উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীরা। মাফসির নির্দেশনা মানছে না কর্তৃপক্ষ। নওগাঁর আমের আড়তে বেচাকেনা জমলেও দাম না পাওয়ার অভিযোগ। নির্দেশনা অমান্য করে 52 কেজিতে মন নির্ধারণে হতাশা। এবং বৃষ্টিতে প্রাণ ফিরেছে মৌলভীবাজারের চায়ের রাজ্যে। চাহিদা মতো পাতা মেলায় সন্তোষ, ভালো মানের চা উৎপাদনের আশা। শেষ করছে এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।